দেশের প্রতি এ জাতির প্রতি আপনার কি করণীয় আছে, এ জাতি আপনার কাছে কি প্রত্যাশা করে, সেই বিষয়গুলো মূলত আজকে আমরা এখানে আলোচনা করব। শুধু তাই নয়, আগামী দিনে আপনি আরও ভালো ছাত্র কিভাবে হতে পারেন এবং আপনার জাতীয় জীবনে কি করণীয়, এই বিষয়গুলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে পেশ করার জন্য মূলত আজকে আমরা এই আয়োজনটা করেছি এখানে। তো আপনারা দেখে থাকবেন যে 2019 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করেছিল। সেখানে লেখা ছিল, একটা টার্ম পেপার দেওয়া হয়, সেখান থেকে 100 জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। 100 জন শিক্ষার্থীকে বলা হয় যে তোমরা এই টার্ম পেপারটা পূরণ করো। পূরণ করে দেখা যায় এখানে কোশ্চেনগুলো এমন করে সেট করা ছিল যে একজন শিক্ষার্থী সেগুলো পূরণ করলে এখানে ক্লিয়ারলি দেখা যাবে তার জীবনের লক্ষ্যটা আসলে কী হবে। তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এরকম 100 জন শিক্ষার্থী থেকে টার্ম পেপার জমা নেওয়ার পরে দেখা গেল যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমন 84% শিক্ষার্থী বলতে পারেনি তার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত। এটা হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর টপ রেটেড ইউনিভার্সিটি বলা হয়। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, এগুলো ভালো ভালো ইউনিভার্সিটি বলা হয় অ্যাজ ইউজুয়াল। তো সেখানে শিক্ষার্থীরা মূলত 84% শিক্ষার্থী বলতে পারে না আমার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত। তাদের মধ্যে মাত্র 13% বলতে পেরেছিল আমার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, কিন্তু তারা বলতে পারে না এক্স্যাক্টলি কোন ওয়েতে আমার এই গোলটা অ্যাচিভ করতে হবে। মাত্র 3% শিক্ষার্থী বলতে পেরেছিল হার্ভার্ডের যে আমার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত এবং এটি অ্যাচিভ করার জন্য আমার কোন প্রক্রিয়া যাওয়া দরকার গ্রাজুয়ালি। তো আমার সামনে যারা বসে আছেন আপনারা দেখবেন আমাদের স্বপ্নগুলো চেঞ্জ হয় গ্রাজুয়ালি। তখন ছোটোবেলায় আমি ছিলাম, আমাকে জিজ্ঞেস করতো তুমি কী হবা, আমি বলতাম আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবে। ট্রেন্ডের সমাজ একটা আছে, ঠিক না? আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, উকিল হবো, আমি জাহাজ হবো বলে ফেলে আমাদের ভাইরা। এরপরে এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে একটু চেঞ্জ হয়ে যায়। অনেকে বলে আমি শিক্ষক হবো, ব্যবসায়ী হবে, গবেষক হবো। এরপর অনার্স সম্পূর্ণ করার পরে তারা আবার চেঞ্জ করে ফেলে। অনেকে প্ল্যান করে আমি বিশেষ ক্যাডার হবো। যখন 2-1 বছর ট্রাই করার পরে বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না, তখন তিনি বলেন না এটা আমাদের সম্ভব নয়। দেখবেন আমাদের স্বপ্নগুলো আমাদের সমাজে গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাকে বড় স্বপ্ন দেখাতে শেখায় না। শুধু আমাদের এখানে না, বিশ্বের বিভিন্ন দেশের সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান রয়েছে। কাজে আমি বলতে চাই আপনার জীবনের লং টার্ম প্ল্যান নিয়ে আপনি আগাতে পারবেন না বাংলাদেশে। কারণ কোনো গভর্নমেন্ট আপনাকে কোনো সাপোর্ট দিবে না বর্তমানে, না একাডেমিকলি আপনাকে সাপোর্ট দিবে, না ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু শর্ট টার্ম প্ল্যান নিয়ে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন বর্তমানে। আপনার প্রথম টার্গেট হওয়া দরকার, প্রথমেই এসএসসি পরীক্ষা প্লাস পাওয়ার পরে আমাকে একটি ভালো কলেজে ভর্তি হতে হবে সবার আগে। একটা ভালো কলেজ আপনাকে ভালো স্বপ্ন দেখাতে সহযোগিতা করবে। একটা ভালো কলেজের শিক্ষকরা আপনাকে ভালো মোটিভেশন দিবে। আমার পর্যন্ত দেখা একটি মাত্র কলেজ, সেটি হচ্ছে এনডিসি, নটরডেম কলেজ। আমি দেখেছি শিক্ষকরা সরাসরি এখানে গাইডলাইন প্রদান করে হাউ টু গেট অ্যাডমিশন ইন ইউনিভার্সিটি। তারা সরাসরি শিক্ষা দেয় কীভাবে একজন ভালো ছাত্র হওয়া যায়। এর বাইরে আমি আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলগুলোতে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত কোথাও দেখিনি কোনো জায়গাতে ভালো মোটিভেশন দেওয়া হয়। কাজেই নটরডেমের বাইরে অসংখ্য ভালো ভালো কলেজ রয়েছে। আমি অনুরোধ করব এই কলেজগুলোতে সবার আগে আপনি ভর্তি হওয়ার চেষ্টা করেন। সেকেন্ড অফ অল হলো, এই কলেজে ভর্তি হওয়ার পরে 2 নম্বর টার্গেট থাকা দরকার যে এইচএসসি পরীক্ষাতে আমাকে অবশ্যই A+ অথবা গোল্ডেন A+ পাওয়া দরকার, অথবা ভালো রেজাল্ট করা দরকার। কারণ উইদাউট A+ আপনি কখনো বুয়েটে পরীক্ষা দিতে পারবেন না। গোল্ডেন A+ না পাওয়া পর্যন্ত আপনি বুয়েটে কখনো চান্স পাবেন না, কুয়েটে কখনো আপনি পরীক্ষা দিতে পারবেন না, রুয়েটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি ন্যূনতম A+ না পান তাহলে আপনি কখনো মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো মেডিকেল পরীক্ষা আপনি দিতে পারবেন না। এই জন্য ইন্টারমিডিয়েটে ভালো কলেজে যাওয়ার পরে প্রথম টার্গেট হওয়া দরকার আমাকে একটা ভালো রেজাল্ট তৈরি করতে হবে। দেন আপনাকে একটা ইউনিভার্সিটি যাওয়ার স্বপ্ন দেখতে হবে। এরকম যদি আপনি ইয়ার ভিত্তিক টার্গেট নিয়ে আস্তে আস্তে আগাতে পারেন তাহলে আমার মনে হয় শর্ট টার্ম গোলগুলো আপনাকে অ্যাচিভ করা সহজ হবে। আপনার আব্বা আম্মা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে হেল্প করতে পারবে। এর বাইরে বিশাল প্ল্যান নিয়ে যদি আপনি শুরুতে আগাতে চান তাহলে আমার মনে হয় ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে। তো আমি শুরুতেই কিছু হতাশার গল্প আপনাদের বলতে চাই। দেখুন, আমাদেরকে যারা পড়াশোনা করায়, যে একাডেমিক সিস্টেমে আমরা পড়াশোনা করে উত্তীর্ণ হই, আলটিমেটলি এখানে কোনো ভালো মানুষ তৈরি হয় না। বর্তমানে বাংলাদেশে 45% মানুষ বেকার। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা কলেজ থেকে পড়াশোনা করে বর্তমানে সার্টিফিকেটধারী 45% যুবক বর্তমানে বেকার। শুধু তাই না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, ব্যাংকগুলো দেখবেন অসংখ্য পরিমাণ দুর্নীতি হচ্ছে। যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করে ভালো চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা বড় বড় চাকরি নিচ্ছে অফিসারগুলো, তারা হিউজ অ্যামাউন্ট টাকা দুর্নীতি করতেছে। তাহলে এটাই ইনশিওর করে আমাদের শিক্ষা ব্যবস্থা একদিকে আমাকে ভালো চাকরি দিতে পারছে না, সেকেন্ড অফ অল আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করতে পারছে না। তাহলে যে শিক্ষা ব্যবস্থা আপনি আগামী দিনে পড়ার স্বপ্ন দেখছেন, এই শিক্ষা ব্যবস্থা হয়তো বা আগামী দিনে আপনাকে ভালো কিছু নাও দিতে পারে।
আমাদের কোনো ভালো শিক্ষক নাই। যিনি ফিজিক্স পড়াশোনা করাবেন আমাকে, তিনি পরীক্ষা দেন, নিবন্ধন পরীক্ষা। পরীক্ষা নয়, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত। যিনি বাংলা ক্লাস নেবেন তার ক্ষেত্রে সেম পরীক্ষা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত। যিনি ইংলিশে ক্লাস নেবেন তার ক্ষেত্রে সেম পরীক্ষা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত। তাহলে দেখুন, একজন যিনি ফিজিক্সে ক্লাস নেবেন তার দেখা দরকার ছিল আমাদের তিনি ফিজিক্সে এক্সপার্ট কিনা, তার পিএইচডি পোস্টডকগুলো আছে কিনা, তারপরে তিনি স্কুল কলেজে সেখানে ক্লাস নিতে পারবেন। যদি এরকম আমরা শিক্ষক পেতাম তাহলে আমাদের মধ্য থেকে একদল ভালো মেধাবী তৈরি হতে পারত। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই মাধ্যমে আমরা ভালো শিক্ষক পাচ্ছি না, যার ফলে একজন ভিশনারি শিক্ষার্থী হিসেবে আমরা গড়ে উঠতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় সংকট, 1 নম্বর। 2 নম্বর হতাশার গল্প হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে আপনার জন্য কোনো বাজেট নাই। এই যে সাদিক ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আমাদের প্রধান অতিথি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ থেকে পড়াশোনা করেছেন, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আমরা দেখেছি ফ্যাকাল্টিতে যারা ফার্স্ট হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়, এদেরকে বছরে মাত্র 1200 টাকা দেওয়া হয় ফার্স্ট হওয়ার পরে। এই 1200 টাকা দিয়ে বর্তমানে চানাচুর মুড়ি ঠিক মতো খাওয়া যায় না, সিঙ্গারা তো দূরের কথা। একজন শিক্ষার্থী ফ্যাকাল্টিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হওয়ার পরে তাকে মাত্র দেওয়া হয় 1200 টাকা, 1300 টাকা মাত্র দেওয়া হয়। এখন বাড়তে পারে সামান্য পরিমাণে। মনে রাখবেন, আপনার ভালো রেজাল্ট করার জন্য, আপনার আর্থিক সমস্যার সমাধান করার জন্য গভর্নমেন্ট থেকে কোনো বাজেট আপনাকে দেওয়া হবে না। এবং আপনি যদি মনে করেন যে স্কলারশিপ নিয়ে আপনি বাইরে যাবেন, সেখান থেকে গভর্নমেন্ট আপনাকে কোনো হেল্প করবে না। কাজেই সরকারের পক্ষ থেকে আপনি কোনো ধরনের আর্থিক অনুদান বর্তমানে আপনি সহযোগিতা নাও পেতে পারেন। এটা আমাদের সবচেয়ে বড় সংকট। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন, আমাদের স্কুলে কোনো ভালো সেমিনার লাইব্রেরি নাই যেখান থেকে ভালো ভালো বিদেশি বই থেকে জ্ঞান নেওয়া যাবে। আমাদের এখানে ভালো ল্যাব নাই যেখানে আমরা গবেষণা করতে পারি স্কুল লেভেলে, কলেজ লেভেলে। আমাদের জন্য ভালো কোনো কম্পিউটার ল্যাব নাই যেখান থেকে আমরা এখন থেকে কম্পিউটার এক্সপার্ট হয়ে গড়ে উঠবো। আমাদের জন্য কোনো সুযোগগুলো নেই, কোনো বাজেট বরাদ্দ বর্তমানে নাই। এটা আমাদের অন্যতম একটা হতাশার কারণ। থার্ড অফ অল হলো, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে বর্তমানে আমরা ভালো মানুষ তৈরি করতে পারছি না, আমরা ব্যর্থ হচ্ছে এখান থেকে। আপনারা দেখে থাকবেন, গত শিক্ষা ব্যবস্থা শিক্ষা কমিশনের মধ্যে লেখা ছিল যে ধর্মীয় শিক্ষাকে বা আদর্শ শিক্ষা ঐচ্ছিক করা হয়েছে এখানে, যার ফলে আমাদের একাডেমিকলি আমরা ভালো কোনো জ্ঞান পেয়ে ভালো মানুষ তৈরি হতে পারছি না। এটা আমাদের অনেক একটা বড় ব্যর্থতার কারণ। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার পাশাপাশি আমাদের কিছু কাজ এখন করতে হবে। এত সীমাবদ্ধতা, এত অবস্ট্যাকল পার করে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ভালো রেজাল্ট করছে। দেখুন, আপনার ইচ্ছার কোনো মূল্যায়ন বাংলাদেশে নাই। আমার ইচ্ছা ছিল আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। আমি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেলাম, আমাকে পড়তে হলো HRM নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে হলো। আমার ইচ্ছার কোনো মূল্য নাই। আপনারা যদি এরকম মনে করেন যে গভর্নমেন্ট আপনাকে ইচ্ছার মূল্য দেবে, তাহলে আপনারা ভুল করবেন। এই যে আপনার মাথার উপরে জ্বলছে টমাস আলভা এডিসন, আপনি দেখতে পাচ্ছেন, তার আব্বা আম্মা চাইতো যে তিনি মেডিকেলে পড়াশোনা করবেন। টমাস বাসা থেকে পালিয়ে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে ভর্তি হয়েছেন। কারণ আপনি যদি কেউ মনে করেন আমি ফিজিক্সে পড়াশোনা করে ভালো বিজ্ঞানী হব, ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যারকে গিয়ে বলবো, স্যার আমাকে আপনি ফিজিক্সে ভর্তি করায় নেন, আপনি যাবেন, আপনাকে সেখান থেকে ঘুরাই দিয়ে পাগল বলে দেখবেন, কোনো স্পেস আপনাকে দিবে না। কাজে আপনার ইচ্ছার এখানে কোনো মূল্য নাই। যদি আপনি পরীক্ষাতে A+ নাও পান, আপনারা দেখবেন আপনাদের ফ্রেন্ড যারা A+ পায় নাই, তাদের পরিবার থেকে চাপ দেওয়া হয় যে তোমার বন্ধু বান্ধবী A+ পাইলে তুমি কেন পাবা না, তোমাকে আমার পড়াশোনা করে নাই। এই চাপের কারণে দেখবেন অনেক শিক্ষার্থীরা সুইসাইড করে মারা যাচ্ছে বর্তমানে এখন। তো সমাজ ব্যবস্থা মূলত আপনাকে সাপোর্টিভ না, পরিবার আপনার সাপোর্টিভ না, আপনার স্বপ্নগুলোকে চিন্তা করতে পারে না। এমন শিক্ষা ব্যবস্থা মূলত আমরা আস্তে আস্তে বেড়ে উঠছি। এই সকল কিছুর বাইরে আগামী দিনে যদি আপনি কিছু ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনি কিছু জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা ব্যবস্থা ভালো না, পরিবার থেকে সাপোর্ট আপনি নাও পেতে পারেন, গভর্নমেন্টের সমস্যা থাকতে পারে, এর বাইরে কয়েকটি কাজ যদি আপনি এখন থেকে করতে পারেন, তাহলে আমরা মনে করি আগামী দিনে যতগুলো চ্যালেঞ্জ আছে না কেন, এগুলো ফেস করে আপনি ভালো কিছু করতে পারবেন। ফার্স্ট অফ অল হলো, প্রত্যেক শিক্ষার্থীকে আপনাদেরকে একাডেমিক্যালি এক্সিলেন্ট হতে হবে। It doesn't mean that you have to get A+ in every examination. It means that you have to know the core augmented feature of the every subject. প্রত্যেক সাবজেক্টের মূল বিষয়গুলো আপনাকে জানতে হবে। চাকরিতে যখন আপনারা ভাইবা দিতে যাবেন, আপনার চেহারা দেখে না, আপনার গেস্টার, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ তারা কখনো দেখেন, তারা পরীক্ষা নিয়ে তারপর আপনাকে চাকরির জন্য ব্যবস্থা করা হবে। 2 নম্বর যে গুণাবলী বিষয় হলো, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি জানতে হবে, ভাষাগতভাবে আপনাকে দক্ষ হতে হবে। ভাষা বিজ্ঞানী গ্যাটে বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে মাত্র একটি ভাষা কথা বলতে পারে সে মূলত নিরক্ষর, তার কোনো জ্ঞান নাই। কারণ পৃথিবীর সকল জ্ঞান এক বইয়ে পাওয়া যায় না, এক ভাষায় পাওয়া যায় না, বিভিন্ন ভাষায় লেখা আছে এখানে। কাজে যদি আপনি প্রকৃত জ্ঞানী হতে চান, কালচারাল ডাইভার্সিটি আপনি বুঝতে চান, বিশ্ব ব্যবস্থাকে আপনি জানতে চান, তাহলে আপনাকে অসংখ্য জ্ঞান রাখতে হবে। দেয়ার ইজ এ কমন কোয়েশ্চেন ইন এভরি ভাইভা বোর্ড ইন BCS, গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট সেক্টরস, ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজেকে উপস্থাপন করো, প্রথম প্রশ্ন।
যে যত বেশি স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে তার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে তত বেশি বর্তমান যুগে। সিম্পলি যদি বলি ভাইয়ের নাম হাসান, আমি বললাম, তিনি বক্তব্য দিচ্ছেন যে আমার নাম হাসান, তিনি বলছে যে মাই নেম ইজ হাসান, ঠিক না? আই এম ফ্রম ঢাকা, সেইভাবে বলতেছে। আরেকজন শিক্ষিত এই বলবে মাই নেমস হাসান, মাই নেমস মাহমুদুল হাসান, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি হাসান, সো ইউ ক্যান কল মি হাসান। আমি শিখিয়ে দিচ্ছি যে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাকে হাসান বলে ডাকে, তুমি আমাকে হাসান বলে ভাই বলে কল করতে পারো, কোনো অসুবিধা নাই। দিস ইজ স্মার্টনেস। তো আপনি যখন নিজেকে রিপ্রেজেন্ট করবেন যে কোনো ভাষাতে, আপনি সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করতে হবে আপনাকে। যদি এরকম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার থাকে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, স্প্যানিশ, চাইনিজ, যে কোনো একটি ভাষা, বাংলা ভাষা যদি আপনি করতে পারেন, তাহলে আগামী দিনে বড় বড় জায়গার যেগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। ভালো চাকরি, ভালো পড়াশোনা, একাডেমিকলি স্কলারশিপ নেওয়া, এই সবগুলো আস্তে আস্তে আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। কাজে এই যে ফাঁকা সময় আপনারা পার করছেন বর্তমানে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এ প্লাস পাওয়ার পরে একটু ভালো লাগে, ঘোরাঘুরি করতে ভালো লাগে, কেউ বলে কী পেয়েছো, রেজাল্ট কি তোমার, এ প্লাস পেয়েছি, শুনতে ভালো লাগে। তখন এই জায়গাটা একটু ভালো লাগা কমাই দিয়ে আপনারা দয়া করে ল্যাঙ্গুয়েজের দিকে মনোযোগ দেন, কমিউনিকেশন স্কিলটা আপনার ডেভেলপ করেন। এটা আগামী দিনে অনেক বেশি ভালো কাজে আসবে আপনাদের জন্য ইনশাল্লাহ। থার্ড হলো, আমি বিষয়টা বলতে চাই, আইটি এফিসিয়েন্সি আপনার লাগবে। দিস ইজ দ্য এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। নো আইটি নো জব, দেয়ার ইজ এ কমন স্লোগান, নো আইটি নো জব। আপনি আইটি জানেন, আপনি কোনো চাকরি পাবেন না। আগামী দিনে 5 থেকে 7 বছর পরে বড় বড় ব্যাংক সব বন্ধ হয়ে যাবে। নগদ গ্রহণ, নগদ প্রদানের যে বুথগুলো থাকে ব্যাংকের মধ্যে, এগুলো একটা সামনে থাকবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। এবং যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তারা রুমের মধ্যে বসে বসে ব্যাংকগুলো পরিচালনা করবে। আর যারা আগামী দিনে এই এআই এর কাজ জানবে না, সাইবার সিকিউরিটির কাজ জানবে না, গ্রাফিক্সের কাজ জানবে না, সার্ভার ম্যানেজমেন্টের কাজ জানবে না, তারা আগামী দিনে কোনো চাকরি পাবে না। বর্তমানে যে কোনো ব্যাংকে চাকরি করতে গেলে, পিএনও চাকরি পেতে হলে আপনাকে এক্সেলের কাজ জানতে হয়। কাজেই আপনারা জেনজি বলা হয় আপনাদেরকে, জেনজির সংজ্ঞা হয়তো আপনারা জানেন। যাদের জন্ম 1996 থেকে 2012 সালের মধ্যে জন্ম হয়েছে, তাদেরকে বলা হয় জেনজি। কারণ এই সময়ের মধ্যে পৃথিবীতে আইটিতে রেভলিউশন হয়েছিল, ডেভেলপ হয়েছিল। কাজে মনে করা হয় যারা আগামী দিনে আইটিতে বেশি উন্নত হবে, এই জেনারেশনটা হবে, তাদেরকে বলা জেনজি। কিন্তু আমাদের এখানে দেখা যাবে এই যুগের মধ্যে জন্মগ্রহণ করে আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখনও এক্সেলের কাজ পারি না, আমরা গ্রাফিক্সের কাজ পারছি না, আমরা সাইবার সিকিউরিটি কাজগুলো জানি না। তাহলে আপনি জেনজির মধ্যে জন্মগ্রহণ করেও জেনজির গোত্রভুক্ত আপনি হতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কাজে আগামী দিনে চ্যালেঞ্জগুলো ফেস করতে হলে আপনাকে এখন থেকে এই ফ্রি সময়ে কলেজে ভর্তি রাখ পর্যন্ত আপনাকে অবশ্যই আইটিতে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। লাস্ট অফ অল আমি আপনাকে বলতে চাই, ইথিক্স। আপনাকে অবশ্যই নৈতিকতার জ্ঞান থাকতে হবে সবার আগে। কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি হালাল, কোনটি হারাম, এই জ্ঞান না থাকা পর্যন্ত আপনার এ প্লাস কখনো আপনাকে ভালো মানুষ বানাতে পারে না। আপনার টাকা পয়সা, আপনার টেকনোলজি, আপনার ভালো ল্যাপটপ, আপনার ভালো বাইক, আপনার আব্বার অনেক বেশি প্রতিপত্তি, এগুলো কখনো আপনার কোনো কাজে আসবে না। জাপানের দিকে তাকিয়ে দেখেন, দ্য ফাস্টেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গতিশীল কান্ট্রি বলা হয় জাপানকে বলা হয়। টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই সেখানে। কিন্তু জাপানে দেখবেন গত বছর 2024 সালে 6 মাসে শুধুমাত্র জানুয়ারি থেকে জুন পর্যন্ত 40,000 মানুষ মারা গিয়েছে হিকোকোমরি রোগে। এই রোগের নাম হচ্ছে একাকিত্ব রোগ, মানুষ একাকে থেকে মারা যায়। জাপানে পরিবারগুলো আজকে বিচ্ছিন্ন, জাপানে কোনো ধর্মীয় শিক্ষা নাই। জাপানে হাজব্যান্ড ওয়াইফ যখন রেস্টুরেন্টে খেতে যায়, তখন হাজব্যান্ড তার বিল পে করে, স্ত্রী তার বিল পে করে। জাপানে গত বছর 4,000 মানুষের লাশকে পাওয়া গিয়েছে, আব্বা আম্মার লাশকে পাওয়া গিয়েছে, যে আব্বা আম্মার লাশ বাসার মধ্যে মারা গিয়েছে, আব্বা মরে পচে গন্ধ বের হয়েছে, 1 বছর পরে লাশের খোঁজ পাওয়া গিয়েছে। কারণ তার সন্তান তার আব্বা আমাকে কখনো দেখতেও যায় না বাসা কী অবস্থার মধ্যে আছে। জাপানে পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাবে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এবং জাপানি গভর্নমেন্ট মনে করছে যে আগামী দিনে আমার জাতি বিলুপ্ত হতে পারে সামনে। এই জন্য জাপানি গভর্নমেন্ট বর্তমানে সপ্তাহে 3 দিন অফিস ছুটি দিয়েছে, যাতে করে হাজব্যান্ড ওয়াইফ বাসায় যায়, সন্তানদের খোঁজ খবর নিতে পারে, এমন একটা জাতি তৈরি তারা কেনে। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, টেকনোলজির কোনো অভাব নাই, অভাব শুধুমাত্র নৈতিক শিক্ষার, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার জ্ঞানের অভাব। ফলে জাপান আজকে অনেক সংকটের মধ্যে রয়েছে। যাদেরকে আমরা সিভিলাইজ কান্ট্রি বলি, ফ্রান্সের কথা বলছেন আপনারা, ইউএসের কথা বলছেন, মারাত্মক অবস্থা খারাপ সেখানে। 2019 সালে ইউএসএতে পাদ্রীদের দ্বারা, যারা খ্রিস্টিয়ান পাদ্রী থাকে যারা, তাদের দ্বারা 2019 সালে আমেরিকাতে চার্চে 750 জন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে শিশু। ফ্রান্সে 2024 সালে 1800 শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ধর্মীয় কোনো শিক্ষা নেয়, ধর্মীয় নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য তার চার্চে যায়, পাদ্রীদের কাছে যায়, পাদ্রীরা সেখানে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করতে সেখানে। বুঝতে পেরেছেন? এই ধর্মীয় শিক্ষা, আদর্শিক শিক্ষা, পারিবারিক শিক্ষা না থাকার ফলে বিভিন্ন জায়গায় এর অনৈতিক কাজগুলো চর্চা হচ্ছে। তাদেরকে আমরা শিক্ষিত বলি, আলটিমেটলি তারা শিক্ষিত নয়।
বরঞ্চ তারা পশুর চেয়ে নিচে নেমে গেছে বর্তমানে পরিবেশে। কাজে আমি বলতে চাই ইথিক্সের জ্ঞান আমাদের শিখতে হবে। যারা আব্বা আম্মা রয়েছেন, আপনাদের সম্মান রেখে বলি, আপনার সন্তানকে আপনি পারিবারিক শিক্ষা দেন, দয়া করে ধর্মীয় শিক্ষা দেন, তাদেরকে বুঝান কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি ভালো, কোনটি মন্দ। এটি আমাদের পরিবারের জন্য, দেশের জন্য, সবার জন্য অনেক কিছু ভালো বয়ে আনবে ইনশাল্লাহ, কল্যাণকর হবে ইনশাল্লাহ, এটা আমরা মনে করি। আমার সর্বশেষ কথা হলো, আমি আপনাদের দিকে তাকিয়ে দেখলাম উই আর ড্রেসড ওয়েল, চমৎকার ড্রেস আপ করে আসছে। আমরা এখানে আপুরা আসছেন, আমাদের ভাইয়ারা আসছেন, এখানে অভিভাবকরা আসছেন, চমৎকার ড্রেস আপ করে আসছেন এখানে। আমাদের কোনো অভাব নাই, এটা থেকে মনে হচ্ছে মোটামুটি সবাই মোটামুটি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট বলে আমার কাছে এটা মনে হচ্ছে, প্রতীয়মান হচ্ছে। আমি একজন ব্যক্তির কথা বলবো, তিনি সমাজের হিরো হয়েছিলেন। যেহেতু আমাদের সলভেন্সি বেশি, আমি অনুরোধ করব আপনারা সমাজের একজন হিরো হয়ে যান। একাডেমিক দিক থেকে, নৈতিকতার দিক থেকে, আদর্শিক দিক থেকে আপনারা একটি হিরো হয়ে যান, অনুরোধ করবো। আমি বলতে চাই ডক্টর এপিজে আব্দুল কালামের কথা, আপনারা সকলে শুনেছেন। তাকে বলা হতো, একটা প্রশ্ন করেছে ছোট্ট বাচ্চা কয়দিন আগে, দেখবেন ইউটিউবে পাওয়া যাবে, হাউ ডিড ইউ বিকাম সো গ্রেট? আপনি এত ভালো মানুষ কিভাবে হলেন, এত উঁচু জায়গায় আপনি কেমন করে আসলেন, আপনি ভারতের রাষ্ট্রপতি কিভাবে হলেন? তাকে একটা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর দিয়েছিলেন, তিনি 5টি উত্তর দিয়েছিলেন। হাউ ডিড আই বিকাম সো গ্রেট? ফার্স্ট অফ অল তিনি বলেছিলেন, ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান, ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম, তোমার একটা স্বপ্ন থাকতে হবে। তিনি 2 নম্বর বলেছিলেন, ইউ মাস্ট কন্টিনিউয়াসলি এক ইউর নলেজ, তোমাকে নিয়মিতভাবে জ্ঞান অর্জন করতে হবে। তিনি 3rd বলেছিলেন, ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো। 4 নম্বর বলছেন পারসিভিয়ারেন্স, তুমি লেগে থাকো, হতাশ হবে না কখনো। লাস্ট বলেছিলেন, নট অ্যাফ্রেড অফ প্রবলেমস, সমস্যাকে কখনো তুমি ভয় পাবা না। তিনি কেন বলেছিলেন উত্তরগুলো জানেন? ডক্টর এপিজে আব্দুল কালাম কোনোদিন স্কুল লাইফে তার ক্লাসে স্যান্ডেল পরে ক্লাসে আসতে পারেন নাই। তার শার্টের সব বোতামগুলো কখনো লাগানো পাওয়া যায় নাই, কারণ তার শার্টের বোতামগুলো থাকতো খোলা, ছিঁড়া। তার আব্বা ছিল স্ল্যাম ডেলার, তারা বস্তিতে বসবাস করতেন, নদীতে মাছ ধরতেন, তারা টাকা পয়সা ছিল না এগুলো কেনার। কিন্তু এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন, আমি 5টি কাজ করার মাধ্যমে সমাজের সবচেয়ে নিম্ন স্তরে থাকার ফলেও আজকে আমি ভারতের রাষ্ট্রপতি হয়েছি। ভারতের আকাশে আমি স্যাটেলাইট স্থাপন করেছি, নিউক্লিয়ার ওয়েপন আমি তৈরি করেছি ভারতের মধ্যে। এই 5টি গুণ মূলত আমাকে এগুলো তৈরি করতে সহযোগিতা করেছে। আগামী দিনে যদি আপনি এমন ভালো মানুষ হতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি সমাজে হিরো হতে পারবেন। হিরো হতে টাকা লাগে না, মোবাইল লাগে না, অ্যান্ড্রয়েড ফোন লাগে না, বাইক লাগে না, গার্লফ্রেন্ড লাগে না, বয়ফ্রেন্ড লাগে না, লাগে মেধা, নৈতিকতা এবং পরিশ্রম। যারা এই 3টি কাজ করতে পারবে তারা আগামী দিনে আমাদের সমাজে হিরো হবে ইনশাল্লাহ, এটি আমরা প্রত্যাশা করি। আর সর্বশেষ কথা হলো, দাবি হলো, A+ পাওয়ার আগে, পরীক্ষার আগে আপনারা আল্লাহকে সিজদা করেছেন আমি জানি। যারা এখানে হিন্দু রয়েছেন বা অন্য ধর্মের রয়েছেন, তারা আপনার স্রষ্টার কাছে প্রার্থনা করেছিলেন। কিন্তু A+ পাওয়ার পরে, পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে আপনার এখন পর্যন্ত আল্লাহকে ভুলে গিয়েছেন, ফরজ নামাজও ঠিকমতো পড়ছেন না। মনে রাখতে হবে, আগামী দিনে SSC পরীক্ষার সময় আপনাকে আল্লাহকে আবার প্রয়োজন হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে অ্যাডমিশনের সময় আল্লাহকে আপনার প্রয়োজন হবে। অনার্স শেষ করার পরে আবার চাকরির জন্য আল্লাহকে আপনার প্রয়োজন হবে। BCS দেওয়ার সময় আল্লাহকে আপনার আবার প্রয়োজন হবে। তখন আবার আল্লাহকে আপনারা ডাকেন না, কারণ আল্লাহ আপনার স্বার্থবান মনে করতে পারে। কাজে যদি আপনার আল্লাহর প্রকৃত বান্দা হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা সময় আল্লাহকে আপনি স্মরণ করবেন, ভালো কাজের শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমাকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিবেন, আর না শুকরিয়া হও, অকৃতজ্ঞ হও, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন আযাব দিয়ে। কাজে আপনারা যারা A+ পেয়েছেন, আজকে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহকে সিজদা করবেন। আর যারা অন্য ধর্মে রয়েছেন, আপনারা আপনার স্রষ্টার কাছে প্রার্থনা করবেন যাতে করে আগামী দিনগুলো ভালো হয়। এটা আপনি আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ করবেন। দেখবেন আল্লাহর প্রতি অগাধ আস্থা, বিশ্বাস যার থাকবে, তিনি জীবনে প্রতিটি স্তর ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আমি দোয়া করছি আপনারা সেই স্বপ্নের বৃক্ষের মতো হন, যে বৃক্ষের দিকে আমরা ঢিল ছুঁড়ে মারি, সেই বৃক্ষ আমাদেরকে সুমিষ্ট ফল উপহার দেয়। যে গাছের দিক থেকে আমরা ফুল ছিঁড়ে নেই, সে কষ্ট পেলে আমাদেরকে এক রাস গন্ধ, চমৎকার গন্ধ উপহার দেয়। আমরা এমন বৃক্ষ হওয়ার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা রয়েছি, আপনার যে কোনো সমস্যা যদি হয় আমরা আপনাকে হেল্প করতে পারবো। আমাদের গবেষণা উইংস রয়েছে, একাডেমিক্স উইংস রয়েছে, লিটারেচার উইংস রয়েছে, ডিবেট উইংস রয়েছে। যে কোনো জায়গায় যদি আপনি কাজ করতে চান আমাদের সাথে, আপনারা কোর্ডিয়ালি ওয়েলকাম। আমরা আশা করছি আগামী দিনে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।